মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ মাঝে মাঝে দেখবেন, তারপর যা হয় তা হোক। আপনি আর কষ্ট করবেন না। আর বেশি দিন থাকলে আমার ছেলে কি ভাববে? আমিও দিদির মতো গলায় দড়ি দিয়ে মরবো। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আপনি শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। পিয়ারি ভাইয়ের পুরনো পরিচয় মনে পড়ল শ্রীকান্তর। সে তার ছেলেবেলার সঙ্গী রাজলক্ষ্মী। তবু তার অনুরোধ উপেক্ষা করে শ্মশানে গিয়ে রাত কাটালো শ্রীকান্ত। এক অদ্ভুত আনক্যানি অনুভূতি নিয়ে সে রাতে ফিরলেও পরের রাতে নিজের অজান্তেই আবার সেখানে গেল সে। হয়তো বড় কোনো বিপত্তি ঘটেই যেত, কিন্তু বাঁচালো সেই রাজলক্ষ্মী। তারপর শুনতে থাকুন শ্রীকান্তর ষষ্ঠ পর্ব, শ্রীকান্তর সাধু সঙ্গ। পিয়ারির কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম তা যে রক্ষাও করেছিলাম, বাড়ি ফিরে এই খবর জানিয়ে তাকে চিঠি দিলাম। অবিলম্বে জবাব এলো। আমি একটা বিষয় বারবার লক্ষ্য করেছিলাম, কোনোদিন পিয়ারি আমাকে তার পাটনার বাড়িতে যাবার জন্য পীড়াপীড়ি তো করেইনি, সামান্য একটা মুখের নিমন্ত্রণ পর্যন্ত জানায়নি। এই পত্রের মধ্যেও তার লেশ মাত্র ইঙ্গিত ছিল না। শুধু নিচের দিকে একটা নিবেদন ছিল, যা আমি আজও ভুলিনি। শেষে নিবেদন এই যে, সুখের দিনে না হোক, দুঃখের দিনে আমাকে যেন বিস্মৃত না হোক, এই প্রার্থনা। দিন কাটতে লাগল। পিয়ারির স্মৃতি ঝাপসা হয়ে প্রায় বিলীন হয়ে গেল। কিন্তু এই একটা আশ্চর্য ব্যাপার মাঝে মাঝে আমার চোখে পড়তে লাগল। এবার শিকার থেকে ফিরে পর্যন্ত আমার মন যেন কেমন বিমনা হয়ে গেছে, কেমন যেন একটা অভাবের বেদনা চাপা সর্দির মতো দেহের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে। বিছানা শুতে গেলেই তা খচখচ করে বাজে। এটা মনে পড়ে সেটা হোলির রাত। মাথা থেকে তখনও আবিরের গুঁড়ো সাবান ঘষে তুলে ফেলা হয়নি। ক্লান্ত বিবশ দেহে বিছানার ওপর পড়েছিলাম। পাশের জানলাটা খোলা ছিল, তাই দিয়ে সামনের অশ্বত্থ গাছের ফাঁক দিয়ে আকাশ ভরা জ্যোৎস্নার দিকে চেয়েছিলাম। এতটাই মনে পড়ে সে রাতের কথা, কিন্তু কেন যে দোর খুলে সোজা স্টেশনে চলে গেলাম এবং পাটনার টিকিট কেটে ট্রেনে চড়ে বসলাম তা মনে পড়ে না। রাতটা গেল, কিন্তু দিনের বেলা যখন শুনলাম সেটা বার স্টেশন এবং পাটনার আর দেরি নেই, তখন হঠাৎই সেখানেই নেমে পড়লাম। পকেটে হাত দিয়ে দেখি উদ্বেগের কিছুমাত্র কারণ নেই। 2 আনা এবং পয়সাতে 10টা পয়সা তখনও আছে। খুশি হয়ে দোকানের সন্ধানে স্টেশন থেকে বের হয়ে গেলাম। দোকান মিলল। চিঁড়ে, দই এবং চিনি দিয়ে অতি চমৎকার ভোজন করতেই অর্ধেক খরচ হয়ে গেল। তা যাক, জীবনে এমন কত যায়, সেজন্য মন খারাপ করা কাপুরুষতা। গ্রামে বেড়াতে বের হলাম। ঘণ্টাখানেক ঘুরতে না ঘুরতে টের পেলাম জায়গাটা দই ও চিড়ে যে পরিমাণ উপাদেয়, পানীয় জলটা ঠিক সেই পরিমাণে নিকৃষ্ট। আমার অমন ভুরিভোজন এইটুকু সময়ের মধ্যে এমনি হজম করে দিল যে মনে হতে লাগলো যেন 10-20 দিন এক দানা চালও মুখে যায়নি। না, এরকম বাজে জায়গায় বাস করা আর এক দণ্ড উচিত নয় মনে করে জায়গাটি ত্যাগের পরিকল্পনা করছি। দেখি একটু দূরে একটা আম বাগানের ভিতর থেকে ধোঁয়া দেখা দিয়েছে। আমার ন্যায়শাস্ত্র জানা ছিল, ধোঁয়া দেখে আগুন নিশ্চয়ই আছে অনুমান করলাম। সুতরাং
সোজা সেই দিকে এগিয়ে গেলাম। আগেই বলেছি জলটা এখানকার বড়ই বদ। বাহ, এই তো চাই, এ যে খাঁটি সন্ন্যাসীর আশ্রম। মস্ত ধুনির ওপর লোটায় করে চায়ের জল চড়েছে। বাবা আধা বোঝা চোখে সামনে বসে আছেন। তার আশেপাশে গাঁজার উপকরণ। একজন বাচ্চা সন্ন্যাসী একটা ছাগি দোহন করছে। চা সেবায় লাগবে। গোটা দুই উঠ, গোটা দুই টাট্টু ঘোড়া এবং গরু বাছুর কাছাকাছি গাছের ডালে বাঁধা রয়েছে। পাশেই একটা ছোট্ট তাঁবু। উঁকি মেরে দেখি ভিতরে আমার বয়সী এক চেলা দুই পায়ে পাথরের বাটি ধরে মস্ত একটা নিমদণ্ড দিয়ে ভাং তৈরি করছে। দেখে আমি একেবারে ভক্তিতে আপ্লুত হয়ে গেলাম এবং চোখের পলকে সাধু বাবাজির পদতলে একেবারে লুটিয়ে পড়লাম। পদধূলি মাথায় নিয়ে করজোড়ে মনে মনে বললাম, ভগবান, তোমার কি অসীম করুণা! কি জায়গাতেই আমাকে আনলে। তোর চুলে যাগ্যে পিয়ারি, এই মুক্তিমার্গে সিংহদ্বার ছেড়ে যদি অন্যত্র যাই, আমার যেন অনন্ত নরকেও আর স্থান না হয়। क्यों बेटा? आगे बाबा, मैं आपका शरण में हूँ बाबा। আমি গৃহত্যাগী মুক্তি পথান্বেষী হতভাগ্য শিশু বাবা। আমাকে দয়া করে তোমার চরণ সেবার অধিকার দাও। সাধুজি মৃদু হেসে বার দুই মাথা নেড়ে হিন্দিতে শুধু বললেন, बेटा घर लौट जाओ, ये पथ बहुत दुर्गम। বাবা, মহাভারতে লেখা আছে মহাপাপিষ্ঠ জগাই মাথাই বশিষ্ঠ মুনির পা ধরে স্বর্গে গিয়েছিলেন। আর আপনার পা ধরে আমি কি একটু মুক্তিও পাবো না বাবা? নিশ্চয়ই পাবো। बात तेरा सच्चा है। अच्छा बेटा, राम जी का खुशी। যিনি দুধ দুই ছিলেন তিনি এসে চা তৈরি করে বাবাকে দিলেন। তার সেবা হয়ে গেলে আমরা প্রসাদ পেলাম। ভাং তৈরি ছিল সন্ধ্যের জন্য। তখনও বেলা ছিল, সুতরাং অন্য প্রকার আনন্দের উদ্যোগ করতে বাবা তাঁর দ্বিতীয় চেলাকে গঞ্জিকার কলিকাটা ইঙ্গিতে দেখিয়ে দিলেন এবং প্রস্তুত হতে যাতে বিলম্ব না হয় সে বিষয়ে বিশেষ করে উপদেশ দিলেন। ए बेटा सुन, महादेव का सेवा बनाओ बेटा, जल्दी जल्दी करो। एक छिलम बनाते हुए आप पूरा एक दिन ले लेते हो। বাবা, মেহরবানি করকে মুঝে আমি কুলকে সাজতে পারি বাবা। আধ ঘন্টা কেটে গেল। সর্বদর্শী বাবা আমার প্রতি পরম তুষ্ট হয়ে বললেন, हाँ बेटा, तेरा बहुत गुण, তুই আমার চেলা হবার লায়ক আছিস। আমি পরম আনন্দে আরেকবার বাবার পদধূলি গ্রহণ করলাম। পরদিন প্রাতঃস্নান করে এলাম। দেখলাম গুরুজির আশীর্বাদে অভাব কিছুরই নেই। প্রধান চেলা যিনি, তিনি টাটকা একশুট গেরুয়া বস্ত্র, জোড়া দশেক ছোট বড় রুদ্রাক্ষ মালা এবং এক জোড়া পিতলের তাগা বের করে দিলেন। যেখানে যেটি মানায় সাজগোজ করে খানিকটা ধনির ছাই মাথায় মুখে মেখে ফেললাম। চোখ টিপে বললাম, বাবাজি, আয়না টায়না হ্যাঁ, আসলে মুখখানা যে ভারী একবার দেখতে ইচ্ছে করছে। দেখলাম তাঁরও রসবোধ আছে, তবুও একটুখানি গম্ভীর হয়ে তাচ্ছিল্য ভরেই বললেন, হ্যাঁ একটু। তবে লুকিয়ে আনো না একবার। মিনিট দুই পরে আয়না নিয়ে একটা গাছের আড়ালে গেলাম। পশ্চিমী নাপিতেরা যেরকম একখানা আয়না হাতে ধরিয়ে দিয়ে ক্ষৌর কর্ম সম্পন্ন করে, সেই রকম ছোট্ট একটুখানি টিন মোড়া আরশি। তা হোক, একটুখানি দেখলাম। যত্নে এবং সদা ব্যবহারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চেহারা দেখে আর হেসে বাঁচি নে। কে বলবে আমি সেই শ্রীকান্ত যিনি কিছুকাল আগেই রাজার মজলিসে বসে বাইজির গান শুনেছিলেন? তা যাক, ঘণ্টাখানেক পরে গুরু মহারাজের কাছে দীক্ষার জন্য গেলাম। মহারাজ চেহারা দেখে খুবই প্রীত হয়ে বললেন, বেটা একাদ মহিনা ঠেহরো। মনে মনে বহুত আচ্ছা বলে তার পায়ের ধুলো নিয়ে হাত জোড় করে ভক্তি ভরে একপাশে বসলাম। আজ কথায় কথায় তিনি আধ্যাত্মিকতার অনেক উপদেশ দিলেন। এর গভীর বিরাগ এবং কঠোর সাধনার বিষয়ে
আজকাল ভণ্ড পাষণ্ডেরা কিভাবে তা কলঙ্কিত করছে তার বিশেষ বিবরণ এবং ভগবৎ পাদপদ্মে মতি স্থির করতে হলেই বা কি কি দরকার তা বুঝিয়ে দিলেন। এইভাবে সেদিন মোক্ষপথের অনেক নিগূঢ় তাৎপর্য জেনে গুরু মহারাজের তৃতীয় চেলাগিরিতে বহাল হয়ে গেলাম। গভীর বিরাগ এবং কঠোর সাধনার জন্য মহারাজের আদেশে আমাদের সেবার ব্যবস্থা একটু কঠোর রকমের ছিল। তার পরিমাণও যেমনি, রসনাতেও তা তেমনি। চা, রুটি, ঘি, দই, দুধ, চিঁড়ে, চিনি ইত্যাদি দিয়ে কঠোর সাত্ত্বিক ভোজন এবং তা হজম করবার নানা অনুপান। ফলে আমার শুকনো কাঠে ফুল ধরে গেল, একটুখানি ভুঁড়ির লক্ষণও দেখা দিল। হর হর মহাদেব, হর হর মহাদেব। একটা কাজ ছিল ভিক্ষায় বের হওয়া। সন্ন্যাসীর এটা সর্বপ্রধান কাজ না হলেও একটা প্রধান কাজ বটে, কারণ সাত্ত্বিক ভোজনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু মহারাজ নিজে এটা করতেন না, আমরা তার সেবকেরা পালা করে করতাম। সন্ন্যাসীর অন্যান্য কর্তব্যে আমি তার অন্য দুই চেলাকে অতি সত্বর ডিঙিয়ে গেলাম। শুধু এইটাতেই বরাবর খোঁড়াতে লাগলাম। এটা কোনোদিনই নিজের কাছে সহজ এবং রুচিকর করে তুলতে পারলাম না। তবে এই একটা সুবিধা ছিল, সেটা হিন্দুস্থানীদের দেশ। বাংলাদেশের মতো সেখানকার মেয়েরা হাত জোড়া করে আর একবারই এগিয়ে দেখো বলে উপদেশ দিত না, এবং পুরুষেরাও চাকরি না করে ভিক্ষা করি কেন তার কৈফিয়ত তলব করত না। ধনী দরিদ্র নির্বিশেষে প্রতি গৃহস্থই সেখানে ভিক্ষা দিত, কেউই বিমুখ করত না। पाए लागू महाराज। जीते रहो बेटी। ये लीजिए महाराज, आशीर्वाद दीजिए। এমনি দিন যায়। দিন 15 তো সেই আম বাগানের মধ্যেই কেটে গেল। দিনের বেলা কোনো বালাই নেই, শুধু রাতে মশার কামড়ের জ্বালায় মনে হতো উফ, থাক মুখ্য সাধন, গায়ের চামড়া আর একটু মোটা করতে না পারলে তো আর বাঁচি না। অন্যান্য বিষয়ে বাঙালি যত সেরাই হোক, এ বিষয়ে বাঙালির চেয়ে হিন্দুস্থানি চামড়া যে সন্ন্যাসের পক্ষে ঢের বেশি অনুকূল, তা স্বীকার করতেই হবে। সেদিন সকালে স্নান করে সাত্ত্বিক ভোজনের চেষ্টায় বেরোব। গুরু মহারাজ ডেকে বললেন, ভরদ্বাজ মুনি বসহি প্রয়াগা, জিনহি রাম পদ অতি অনুরাগা। অর্থাৎ স্ট্রাইক দি টেন্ট, প্রয়াগ যাত্রা করতে হবে। কিন্তু কাজ তো সহজ নয়, সন্ন্যাসীর যাত্রা কি না? পা বাঁধা টাট্টু খুঁজে এনে বোঝাই দিতে, উটের উপরে মহারাজের জিন কষে দিতে, গরু ছাগল সঙ্গে নিতে এবং পোঁটলা পুঁটলি বাঁধতে আর গুছোতে এক বেলা গেল। তারপরে রওনা হয়ে ক্রোশ 2 দূরে বিঠৌরা গ্রাম প্রান্তে এক বিরাট বটমূলে আস্থানা ফেলা হল। জায়গাটি মনোরম, গুরু মহারাজের দিব্যি পছন্দ হল। তা তো হল, ভরদ্বাজ মুনির আস্থানায় পৌঁছতে যে কমাস লাগবে সে তো অনুমান করতেই পারলাম না। এই বিঠৌরা গ্রামের নামটা কেন আমার মনে আছে তা এখানে বলবো। সেদিনটা পূর্ণিমা তিথি। অতএব গুরু আদেশে আমরা 3 জনেই 3 দিকে ভিক্ষার জন্য বের হয়ে পড়েছিলাম। একটা বাড়ির খোলা দরজার ভেতর দিয়ে হঠাৎ একটা বাঙালি মেয়ের চেহারা চোখে পড়ল। তার কাপড়খানা যদিও দেশি তাঁতে বোনা গুঞ্চটের মতোই ছিল, কিন্তু পরবার বিশেষ ভঙ্গিটাই আমার কৌতূহল তৈরি করেছিল। ভাবলাম 5-6 দিন এই গ্রামে আছি, প্রায় সব ঘরেই গিয়েছি, কই বাঙালি মেয়ে তো দূরের কথা, একটা পুরুষের চেহারাও তো চোখে পড়েনি। সাধু সন্ন্যাসীর অবারিত দ্বার। ভিতরে প্রবেশ করতেই মেয়েটি আমার পানে চেয়ে রইল। তার মুখখানি আমি আজও মনে করতে পারি। তার কারণ এই যে 10-11 বছরের মেয়ের চোখে এমন করুণ, এমন মলিন উদাস চাউনি আমি আর কখনো দেখেছি বলে মনে হয় না। তার মুখে, তার ঠোঁটে, তার চোখে, তার সর্বাঙ্গ দিয়ে দুঃখ এবং হতাশা যেন ফেটে পড়ছিল। আমি একেবারেই বাংলা করে বললাম,
4টি ভিক্ষে আনো দেখি মা। প্রথমটা সে কিছুই বলল না। তারপরে তার ঠোঁট দুটি বার দুই কেঁপে ফুলে উঠল। তারপরে সে ঝরঝর করে কেঁদে ফেলল। আমি মনে মনে একটু লজ্জিত হয়ে পড়লাম, কারণ সামনে কেউ না থাকলেও পাশের ঘর থেকে বিহারি মেয়েদের কথাবার্তা শোনা যাচ্ছিল। তাদের কেউ হঠাৎ বেরিয়ে এ অবস্থায় দুজনকে দেখে কি ভাববে, কি বলবে, তা ভেবে না পেয়ে দাঁড়াবো নাকি চলে যাব সেটা ঠিক করবার আগেই মেয়েটি কাঁদতে কাঁদতে এক নিঃশ্বাসে সহস্র প্রশ্ন করে ফেলল। বলছি, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কি বর্ধমান জেলায়? কবে সেখানে যাবে? তুমি রাজপুর জানো? সেখানকার গৌরী তিওয়ারিকে চেনো? তোমার বাড়ি কি বর্ধমানের রাজপুরে? আমার প্রশ্ন শুনে মেয়েটি একটু শান্ত হয়ে এতক্ষণ কাঁদার জন্য গালের ওপর নেমে আসা চোখের জল তার হাত দিয়ে মুছে বলল, হ্যাঁ, আমার বাবার নাম গৌরী তিওয়ারি, আমার দাদার নাম রামলাল তিওয়ারি। তাদের তুমি চেনো? আমি 3 মাস শ্বশুর বাড়ি এসেছি, একখানে চিঠিও পাইনি। বাবা, দাদা, মা, গিরিবালা, খোকা কেমন আছে কিচ্ছু জানি নে। ওই যে অশ্বত্থ গাছ, ওর তলায় আমার দিদির শ্বশুর বাড়ি। ও সোমবারে দিদির গলায় দড়ি দিয়ে মরেছে। এরা বলে না, সে কলেরায় মরেছে। আমি বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলাম। ব্যাপার কি? এরা তো দেখছি পুরো হিন্দুস্থানি, অথচ মেয়েটি একেবারে খাঁটি বাঙালি মেয়ে। এত দূরে এ বাড়িতে এদের শ্বশুর বাড়িটাই বা কি করে হলো? আর এদের স্বামী শ্বশুর শাশুড়ি বা এখানে কি করতে এলো? এসব প্রশ্ন মনের মধ্যে উঠে এলেও মুখ দিয়ে বেরোলো অন্য প্রশ্ন। তোমার দিদি গলায় দড়ি দিল কেন? দিদি রাজপুরে যাওয়ার জন্য 3 রাত কাঁদত, খেত না, শুতো না। তাই তার চুল আড়ায় বেঁধে তাকে সারা 3 রাত দাঁড় করিয়ে রেখেছিল। তাই দিদি গলায় দড়ি দিয়ে মরেছে। তোমার শ্বশুর শাশুড়ি কি হিন্দুস্থানি? হ্যাঁ, আমি তাদের কথা কিচ্ছু বুঝতে পারিনি, তাদের রান্না মুখে দিতে পারিনি। আমি তো 3 রাত কাঁদি, কিন্তু বাবা আমাকে চিঠিও লেখে না, নিয়েও যায় না। আচ্ছা, তোমার বাবা এত দূরে তোমার বিয়ে দিলেন কেন? আমরা যে তেওয়ারি, আমাদের ঘর ও দেশে তো পাওয়া যায় না। তোমাকে কি এরা মারধর করে? করে না, এই দেখো না। বলে মেয়েটি বাহুতে, পিঠের ওপর, গালের ওপর দাগ দেখিয়ে উচ্ছ্বসিত হয়ে কাঁদতে কাঁদতে বলল, আমিও দিদির মতো গলায় দড়ি দিয়ে মরবো। তার কান্না দেখে আমার নিজের চোখও ভিজে উঠল। আর প্রশ্ন উত্তর বা ভিক্ষার অপেক্ষা না করেই বের হয়ে পড়লাম। মেয়েটি কিন্তু আমার পিছনে পিছনে এসে বলতে লাগলো, শোনো না, আমার বাবাকে গিয়ে তুমি বলবে তো আমাকে একবার নিয়ে যেতে, নইলে আমি কোনো মতে একটা ঘাড় নেড়ে সায় দিয়ে দ্রুত বেগে অদৃশ্য হয়ে গেলাম। মেয়েটির বুক ছেঁড়া আবেদন আমার 2 কানের মধ্যে বাজতেই লাগলো। রাস্তার মোড়ের ওপরেই একটা মুদির দোকান। প্রবেশ করতেই দোকানদার সসম্মানে অভ্যর্থনা করল। খাদ্যদ্রব্য ভিক্ষা না করে যখন একখানা চিঠির কাগজ ও কালি কলম চেয়ে বসলাম, তখন সে কিছু আশ্চর্য হলো বটে, কিন্তু প্রত্যাখ্যান করল না। সেইখানে বসে গৌরী তেওয়ারির নামে একখানা পত্র লিখে ফেললাম। সমস্ত বিবরণ বিবৃত করে পরিশেষে এ কথাও লিখতে ছাড়লাম না যে মেয়েটির দিদি সম্প্রতি গলায় দড়ি দিয়ে মরেছে এবং সেও মারধর অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথে যাবার সংকল্প করছে। আপনি নিজে এসে এর বিহিত না করলে কি ঘটে তা বলা যায় না। খুব সম্ভব আপনার চিঠিপত্র এরা মেয়েটিকে দেয় না। চিঠি খামে ভরে ঠিকানা দিলাম বর্ধমান জেলার রাজপুর গ্রাম। জানি না সে পত্র গৌরী তেওয়ারির কাছে পৌঁছেছিল কিনা, এবং পৌঁছলেও সে কিছু করেছিল কিনা, কিন্তু ব্যাপারটা আমার মনের মধ্যে এমনি দাগ কেটে গিয়েছিল
যে এতকাল পরেও সমস্ত মনে রয়েছে, এবং এই আদর্শ হিন্দু সমাজের সূক্ষ্মাতি সূক্ষ্ম জাতিভেদের বিরুদ্ধে একটা বিদ্রোহের ভাব আজও আমার যায়নি। যাকে দোকান থেকে উঠলাম, সন্ধান করে পেয়ারিং পত্রটা ডাকবাক্সে ফেলে দিয়ে যখন আস্তানায় এসে উপস্থিত হলাম, তখনও আমার অন্যান্য সহযোগীরা আটা, চাল প্রভৃতি সংগ্রহ করে ফিরে আসেন। দেখলাম সাধু বাবা আজ যেন একটু বিরক্ত। কারণটা তিনি নিজেই ব্যক্ত করলেন। বললেন, ये गांव साधु सन्यासी को ज्यादा पूछते नहीं है रे बेटा, सेवा भी अच्छे से नहीं करते हैं, इसलिए काल ही ये गांव से चला जाएंगे हम लोग। जो आज्ञा বলে তৎক্ষণাৎ অনুমোদন করলাম। পাটনাটা দেখবার জন্য মনের মধ্যে কোথায় যেন একটা প্রবল কৌতূহল ছিল, নিজের কাছে তা ঢেকে রাখতে পারলাম না। তাছাড়া এইসব বিহারি পল্লীগুলোতে কোনো রকম আকর্ষণই খুঁজে পাই না। ইতিপূর্বে বাংলার অনেক গ্রামেই তো ঘুরেছি, কিন্তু তাদের সঙ্গে এদের কোনো তুলনাই হয় না। নরনারী, গাছপালা, জলবায়ু কোনোটাই আপনার বলে মনে হয় না। সমস্ত মনটা সকাল থেকে রাত পর্যন্ত শুধু কেবল পালাই পালাই করতে থাকে। মনে হতে লাগলো, এইসব পাড়াগাঁয়ের মধ্যে না এসে পড়লে তো নিজেদের পাড়াগাঁয়ের মূল্য কোনোদিনই এমন করে চোখে পড়ত না। আমাদের জলে পানা, হাওয়ায় ম্যালেরিয়া, মানুষের পেটে পেটে পিলে, ঘরে ঘরে মামলা, পাড়ায় পাড়ায় দলাদলি, না তা হোক, তবু তারই মধ্যে যে কত রস, কত তৃপ্তি ছিল, এখন যেন তার কিছুই না বুঝেও সমস্ত বুঝতে পারছি। পরদিন তাঁবু ভেঙে যাত্রা করা হলো এবং সাধু বাবা ভরদ্বাজ মুনির আশ্রমের দিকে সদলে অগ্রসর হতে লাগলেন। কিন্তু পথটা সোজা হবে বলেই হোক, কিংবা মুনি আমার মন বুঝেই হোক, পাটনা 10 ক্রোশের মধ্যে আর তাঁবু গাঁড়লেন না। মনে একটা বাসনা ছিল, তা সে এখন থাক। পাপতাপ অনেক করেছি, সাধু সঙ্গে দিন কতক পবিত্র হয়ে আসিকে। একদিন সন্ধ্যার প্রাক্কালে যে জায়গাটায় আমাদের আড্ডা পড়ল, তার নাম ছোট বাঘিয়া, আরা স্টেশন থেকে ক্রোশ আষ্টেক দূরে। এই গ্রামে একটি মহাপ্রাণ বাঙালি ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। তার সদাশয়তার এইখানে একটু বিবরণ দেব। তার পৈতৃক নামটা গোপন করে রামবাবু বলাই ভালো, কারণ এখনও তিনি জীবিত আছেন এবং পরে অন্য জায়গায় যদিও তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি আমাকে চিনতে পারেননি। অবশ্য না পারা আশ্চর্য নয়। কি সূত্রে যে রামবাবু এই গ্রামে এসেছিলেন এবং কেমন করে যে জমিজমা সংগ্রহ করে চাষাবাদ করছিলেন, অত কথা জানি না। এইটুকু জানি, তিনি দ্বিতীয় পক্ষ এবং গুটি 3-4 পুত্রকন্যা নিয়ে তখন সুখে বাস করছিলেন। সকালবেলা শোনা গেল, এই ছোটা বাড়া বাঘিয়া তো বটেই, আরও 5-7খানা গ্রামের মধ্যে তখন বসন্ত মহামারী রূপে দেখা দিয়েছে। দেখা গিয়েছে যে গ্রামের এই সকল দুঃসময়ের মধ্যেই সাধু সন্ন্যাসীর সেবা বেশ সন্তোষজনক হয়। সুতরাং সাধু বাবা অবিচলিত চিত্তে সেখানে অবস্থান করবার সংকল্প করলেন। একটুখানি ধনির ছাই এবং 2 ফোঁটা কমণ্ডলুর জলের পরিবর্তে যেসব বস্তু হু হু করে ঘরে আসতে লাগল, তা সন্ন্যাসী, গৃহী কারও বিরক্তিকর হতে পারে না। রামবাবু সস্ত্রীক এসে কেঁদে পড়লেন। সাধুজি, 4 দিন জ্বরের পর আজ সকালে বড় ছেলের বসন্ত দেখা দিয়েছে, আর ছোট ছেলেটি কাল রাত থেকেই জ্বরে অচৈতন্য। বাঙালি দেখে আমি উপযাচক হয়ে রামবাবুর সঙ্গে পরিচয় করলাম। এরপরে গল্পের মধ্যে মাসখানেকের বিচ্ছেদ দিতে চাই, কারণ কেমন করে এই পরিচয় ঘনিষ্ঠ হলো, কেমন করে ছেলে দুটি ভালো হলো, সে অনেক কথা বলতে আমার নিজেরই ধৈর্য থাকবে না, তো শ্রোতাদের তো ঢের দূরের কথা। তবে মাঝের একটা কথা বলে রাখি। দিন 15 পরে রোগের যখন বড় বাড়াবাড়ি, তখন সাধুজি তার আস্তানা গোটাবার প্রস্তাব করলেন। রামবাবুর স্ত্রী কেঁদে আমাকে বললেন, সন্ন্যাসী দাদা,
তুমি তো সত্যিই সন্ন্যাসী নও। তোমার শরীরে তো দয়া মায়া আছে। আমার নবীন, আমার জীবনকে যদি তুমি ফেলে চলে যাও, তাহলে তারা কখনো বাঁচবে না। কই, যাও দেখি, কেমন করে যাবে? বলে তিনি আমার পা ধরে ফেললেন। আমার চোখেও জল এলো। রামবাবু ও স্ত্রীর প্রার্থনায় যোগ দিয়ে কাকুতি মিনতি করতে লাগলেন। সুতরাং আমি যেতে পারলাম না। সাধু বাবাকে বললাম, প্রভু, তোমরা এগিয়ে পড়ো। আমি পথের মধ্যে না পারি, প্রয়াগে গিয়ে যে তোমার পদধূলি মাথায় নিতে পারবো তাতে আর সন্দেহ নেই। क्यों बेटा, सब माया है। ये संसार बिल्कुल माया है बेटा। चल बेटा, डेरा डंडा उठा लो और तुरंत चलो। না মহারাজ, ওই ওই নবীন আর জীবন বাচ্চা দুটিকে এই অবস্থায় ফেলে। वो दो बच्चा ना वो औरत। মহারাজ, देख बेटा, रमता जोगी बहता पानी, समझा? फिर भी सुनो, सब कुछ माया, सब माया। প্রভু ক্ষুণ্ণ হলেন। শেষে বারবার অনুরোধ করে নিরর্থক কোথাও দেরি না করি সে বিষয়ে বারংবার সতর্ক করে দিয়ে সদল বলে যাত্রা করলেন। আমি রামবাবুর বাড়িতেই থেকে গেলাম। এই অল্প দিনের মধ্যেই আমি যে প্রভুর সর্বাপেক্ষা স্নেহের পাত্র হয়েছিলাম এবং টিকে থাকলে তার সন্ন্যাসী লীলার অবসানে উত্তরাধিকার সূত্রে ওই টাট্টু এবং উট দুটো যে দখল করতে পারতাম তাতে কোনো সংশয় নেই। যাক, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে গত কথা নিয়ে পরিতাপ করে লাভ নেই। আমার সদ্য পাতানো বোন রামবাবু স্ত্রী একেবারে কেঁদে কেটে অস্থির হল। তোমার হয়তো কিছু ক্ষতি হয়ে গেল সন্ন্যাসী দাদা, সে হোক। আসলে তুমি যে ভেগ নিয়ে ঘুরছ সে তোমার দাদা আর আমি বেশ বুঝে গেছি। তুমি ভগবানের পাঠানো দূত গো সন্ন্যাসী দাদা। আমার ছেলেদের সুস্থ না করে তোলা অবধি তোমার মুক্তি নেই, এই আমি বলে রাখলুম। ছেলে দুটি সেরে উঠল, আর আমি যে ভগবানের পাঠানো দূত, বসন্ত এইবার এখানে আসলেই মহামারী হয়ে দেখা দিলেন। এই যে কি ব্যাপার, তা যে না চোখে দেখেছে তার পক্ষে কল্পনা করা অসম্ভব। লোক পালাতে আরম্ভ করল। এর আর কোনো বাজবিচার রইল না। যে বাড়িতে মানুষের চিহ্ন দেখা গেল সেখানে উঁকি মেরে দেখলেই চোখে পড়ত শুধু মা তার পীড়িত সন্তানকে আগলে বসে আছেন। রামবাবু তার ঘরের সব কিছু গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই দিলেন। অনেকদিন আগেই দিতেন, শুধু বাধ্য হয়েই পারেননি। দিন ৫-৬ থেকেই আমার সমস্ত দেহটা এমনি একটা বিশ্রী আলস্যে ভরে উঠেছিল যে কিছুই আর ভালো লাগতো না। ভাবতাম রাত জাগা এবং পরিশ্রমের জন্যই এরকম বোধ হতো। সেদিন সকাল থেকেই মাথা টিপটিপ করতে লাগলো। নিতান্ত অরুচির ওপর দুপুরবেলা যা কিছু খেলাম, বিকেলবেলায় বমি হয়ে গেল। রাত ৯টা-১০টার সময় টের পেলাম জ্বর হয়েছে। সেদিন সারা রাত ধরেই তাদের উদ্যোগ আয়োজন চলছিল। সবাই জেগেছিলেন। অনেক রাতে রামবাবু স্ত্রী বাইরের ঘরে ঢুকে বললেন, সন্ন্যাসী দাদা, তুমি আমাদের সঙ্গে আরা পর্যন্ত চলো না। তাই যাব, কিন্তু তোমাদের গাড়িতে আমাকে একটু জায়গা দিতে হবে। কেন সন্ন্যাসী দাদা? আসলে গাড়ি তো দুটোর বেশি পাওয়া গেল না, আমাদের নিজেদেরই যে জায়গা হচ্ছে না। আমার হাঁটবার যে ক্ষমতা নেই দিদি। সকাল থেকেই বেশ জ্বর এসেছে। জ্বর? বলো কি গো? বলে উত্তরের অপেক্ষা না করেই আমার নতুন ভগিনী মুখ কালি করে প্রস্থান করলেন। জাগতে রহো, জাগতে রহো। কখন ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না। জেগে উঠে দেখলাম বেলা হয়েছে। বাড়ির ভিতরে ঘরে ঘরে তালা বন্ধ, কোনো জনপ্রাণী নেই।
বাইরের যে ঘরটায় আমি থাকতাম তার সামনে দিয়েই এই গ্রামের কাঁচা রাস্তাটা আরা স্টেশন পর্যন্ত গিয়েছে। এই রাস্তার ওপর দিয়ে রোজ অন্তত ৫-৬খানা গরুর গাড়ি মৃত্যু ভিতর নরনারী নিয়ে স্টেশনে যেত। সারাদিন অনেক চেষ্টার পরে এরই একখানিতে সন্ধ্যার সময় স্থান করে নিয়ে উঠে বসলাম। যে প্রাচীন বিহারী ভদ্রলোকটি দয়া করে আমাকে সঙ্গে নিয়েছিলেন, তিনি অতি ভোরেই স্টেশনের কাছে একটা গাছতলায় আমাকে নামিয়ে দিলেন। তখন আর আমার বসবার সামর্থ্য ছিল না, সেখানেই শুয়ে পড়লাম। কাছেই একটা পরিত্যক্ত টিনের শেড ছিল। আগে এটি মোসাফিরখানার কাজে ব্যবহার হতো, কিন্তু বর্তমান সময়ে বৃষ্টি বাদলার দিনে গরু বাছরের ব্যবহার ছাড়া আর কোনো কাজে লাগে না। ভদ্রলোক স্টেশন থেকে একজন বাঙালি যুবককে ডেকে আনলেন। তাঁরই দয়ায় জনা কয়েক কলির সাহায্যেই আমাকে এই শেডখানির মধ্যে আনা হলো। আমার বড় দুর্ভাগ্য, আমি ওই বাঙালি যুবকটির কোনো পরিচয় দিতে পারছি না, কারণ তাকে কিছু জিজ্ঞাসাই করা হয়নি। মাস ৫-৬ পরে জিজ্ঞাসা করবার যখন সুযোগ এবং শক্তি হলো, তখন সংবাদ নিয়ে জানলাম বসন্তরকে ইতিমধ্যেই তিনি ইহলোক ত্যাগ করে গিয়েছেন। তবে তার কথা শুনে শুধু জেনেছিলাম, আজ্ঞে আমার দিবার মতো কোনো পরিচয় নাই সাধু বাবা। আপনি বাঙালি বুঝতেই পারতাছি, তাই আমি পূর্ববঙ্গের লোক এবং ১৫ টাকা বেতনে স্টেশনে চাকরি করি, এই আর কি। খানিক পরে তিনি তার নিজের শতজীর্ণ বিছানাটি এনে হাজির করলেন এবং বারবার বলতে লাগলেন, কি বিড়ম্বনা বলুন দেখি। কইছিলাম কি, আমি আপন হস্তে রান্না কইরা খাই আর থাকি পরের ঘরে। আপনাকে যে তুলে নিয়ে গিয়ে কিঞ্চিত সেবা করুম তারও উপায় নাই। দেখি গে, আপনার জন্য কিঞ্চিত দুগ্ধেরও বন্দোবস্ত। দুপুরবেলা এক বাটি গরম দুধ এনে পিড়াপিড়ি করে খাইয়ে বললেন, ভয় নাই, ভালো হইয়া যাবেন মনে হইতাছে। কিন্তু আত্মীয় বন্ধু বান্ধব কাউকেও যদি সংবাদ দিবার থাকে তো ঠিকানা দিলে আমি টেলিগ্রাফ কইরা দিতে পারি। তখনও আমার বেশ জ্ঞান ছিল, সুতরাং এটাও বেশ বুঝছিলাম আর বেশিক্ষণ নয়। এমনই জ্বর যদি আর ৫-৬ ঘন্টাও স্থায়ী হয় তো জ্ঞান হারাতে হবে। অতএব যা কিছু করবার ইতিমধ্যে না করলে আর করাই হবে না। কিন্তু খবর দেওয়ার প্রস্তাবে ভাবনায় পড়লাম। কেন তা খুলে বলবার প্রয়োজন নেই, কিন্তু ভাবলাম গরিবের টেলিগ্রামের পয়সাটা বাজে খরচ করি আর লাভ কি। সন্ধ্যার পর ভদ্রলোক তাঁর ডিউটির ফাঁকে এক ভাঁড় জল ও একটা কেরোসিনের ডিবা নিয়ে উপস্থিত হলেন। তখন জ্বরের যন্ত্রণায় মাথা ক্রমশ বেঠিক হয়ে উঠছিল। তাকে কাছে ডেকে বললাম, যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ মাঝে মাঝে দেখবেন, তারপর যা হয় তা হোক, আপনি আর কষ্ট করবেন না। ভদ্রলোক অত্যন্ত মুখছোড়া প্রকৃতির লোক। কথা সাজিয়ে বলবার ক্ষমতা তার ছিল না। প্রত্যুত্তরে তিনি শুধু বললেন, না না, আপনি সংবাদ দিতে চেয়েছিলেন। আমি সন্ন্যাসী মানুষ, আমার যথার্থ আপনার জন কেউ নেই। তবে পাটনার পিয়ারি বাইজির ঠিকানায় যদি একখানা পোস্টকার্ড লিখে দেন যে যে শ্রীকান্ত আরা স্টেশনের বাইরে একটা টিন শেডের মধ্যে মরণাপন্ন হয়ে পড়ে আছে, তাহলে। হ্যাঁ, আমি এখন দিতাছি, চিঠি এবং টেলিগ্রাম দুই পাঠিয়ে দিতাছি বলে তিনি উঠে গেলেন। আমি শুধু মনে মনে বললাম, ভগবান, সংবাদটা যেন সে পায়। জ্ঞান হয় প্রথমটা ভালো বুঝতে পারলাম না। মাথায় হাত দিয়ে ঠাহর করে টের পেলাম সেটা আইস ব্যাগ। চোখ মেলে দেখলাম ঘরের মধ্যে একটা খাটের উপর শুয়ে আছি। সামনের টুলের উপর একটা আলোর কাছে গোটা 2-3 ওষুধের শিশি।
এবং তারই পাশে একটা দড়ির খাটিয়ার উপর কে একজন লাল চেক র্যাপার গায়ে দিয়ে শুয়ে আছে। অনেকক্ষণ পর্যন্ত কিছুই মনে করতে পারলাম না। তারপরে একটু একটু করে মনে পড়তে লাগলো। ঘুমের ঘোরে কত কি যেন স্বপ্ন দেখেছি। অনেক লোকের আসা যাওয়া, ধরাধরি করে আমাকে ডুলিতে তোলা, মাথা ন্যাড়া করে ওষুধ খাওয়ানো, এমনি কত কি ব্যাপার। খানিক পরে লোকটি যখন উঠে বসল, দেখলাম ইনি একজন বাঙালি ভদ্রলোক। বয়স 18-19-এর বেশি নয়। তখন আমার মাথার কাছ থেকে মৃদু স্বরে যে তাকে সম্বোধন করল, তার গলা চিনতে পারলাম। পিয়ারি। সে অতি মৃদু গলায় ডাকল, বঙ্কু, বরফটা একবার কেন বদলে দিলি নে বাবা? দিচ্ছি, তুমি একটুখানি শোও না মা। ডাক্তারবাবু যখন বলে গেলেন বসন্ত নয়, তখন তো আর কোনো ভয় নেই মা। ওরে বাবা, ডাক্তারে ভয় নেই বললেই কি মেয়ে মানুষের ভয় যায়? তোকে সে ভাবনা করতে হবে না বঙ্কু। তুই শুধু বরফটা বদলে দিয়ে শুয়ে পড়, আর রাত জাগিস নে। বঙ্কু এসে বরফ বদলে দিল এবং ফিরে গিয়ে সেই খাটিয়ার উপর শুয়ে পড়ল। একটু পরেই তার যখন নাক ডাকতে লাগল, তখন আমি আস্তে আস্তে ডাকলাম, পিয়ারি। পিয়ারি মুখের ওপর ঝুঁকে পড়ে কপালে জলবিন্দুগুলো আঁচলে মুছে নিয়ে বলল, আমাকে কি চিনতে পারছো? এখন কেমন আছো? ভালো আছি। কখন এলে? আচ্ছা, এ কি আরা? হ্যাঁ, আরা। কাল আমরা বাড়ি যাব। কোথায়? পাটনায়। আমার বাড়ি ছাড়া আর কি কোথাও এখন তোমাকে ছেড়ে দিতে পারি? এই ছেলেটিকে রাজলক্ষ্মী? আমার সতীন পো, কিন্তু বঙ্কু আমার পেটের ছেলে। আমার কাছে থেকেই ও পাটনা কলেজে পড়ে। তুমি আজ আর কথা কইও না, ঘুমো, কাল সব কথা বলবো। বলে সে আমার মুখের ওপর হাত চাপা দিয়ে আমার মুখ বন্ধ করে দিল। আমি হাত বাড়িয়ে রাজলক্ষ্মীর ডান হাতখানি মুঠোর মধ্যে নিয়ে পাশ ফিরে শুলাম। যাতে অচৈতন্য শয্যাগত হয়ে পড়েছিলাম তা বসন্ত নয়, অন্য জ্বর। ডাক্তারি শাস্ত্রে নিশ্চয়ই তার একটা কিছু গালভরা শক্ত নাম ছিল, কিন্তু আমি তা জানি না। খবর পেয়ে পিয়ারি তার ছেলেকে নিয়ে জন 2 ভৃত্য এবং দাসী নিয়ে এসে উপস্থিত হয়। সেই দিনই একটা বাসা ভাড়া করে আমাকে স্থানান্তরিত করে এবং শহরের ভালো মন্দ নানাবিধ চিকিৎসক জড়ো করে ফেলে। ভোরবেলা পিয়ারি বলল, বঙ্কু, আর দেরি করিস নে বাবা। এই বেলা একখানা 2nd ক্লাস গাড়ি রিজার্ভ করে আয়। আমি একদণ্ড এখানে রাখতে সাহস করি নে। বঙ্কুর অতৃপ্ত নিদ্রা তখনও 2 চোখ জড়িয়েছিল। সে চোখ বুঝে অব্যক্ত স্বরে জবাব দিল, তুমি খেপেছ নাকি মা? এই অবস্থায় নাড়ানাড়ি করা যায়? আগে তুই উঠে চোখে মুখে জল দে দেখি, তারপরে নাড়ানাড়ির কথা বোঝা যাবে। লক্ষ্মী বাপ আমার, ওঠ। বঙ্কু অগত্যা শয্যা ত্যাগ করে মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে স্টেশনে চলে গেল। তখন সবেমাত্র সকাল হচ্ছিল। ঘরে আর কেউ ছিল না। ধীরে ডাকলাম, পিয়ারি। আমার মাথার দিকে আর একখানা খাটিয়া জোড়া দেওয়া ছিল। তারই ওপর ক্লান্তিবশত বোধ করি সে ইতিমধ্যে একটুখানি চোখ বুজে শুয়েছিল। ধড়মড় করে উঠে বসে আমার মুখের ওপর ঝুঁকে পড়ল। কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, ঘুম ভাঙল? আমি তো জেগেই আছি। জেগে আছি শুনেই পিয়ারি উৎকণ্ঠিত যত্নের সঙ্গে আমার মাথায় কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, জ্বর এখন খুব কম, একটুখানি চোখ বুজে ঘুমোবার চেষ্টা করো না কেন? তা তো বরাবরই করছি পিয়ারি। আচ্ছা, আজ জ্বর আমার কদিন হলো? 13 দিন। দেখো, ছেলেপিলেদের সামনে আমাকে আর ও বলে ডেকো না। চিরকাল লক্ষ্মী বলে ডেকেছ, তাই কেন বলো না? দিন 2 থেকেই পূর্ণ সচেতন ছিলাম। আমার সমস্ত কথাই মনে ছিল। বললাম, আচ্ছা। তারপরে আসলে যা বলবার জন্য ডেকেছিলাম, মনে মনে সেই কথাগুলো একটু গুছিয়ে নিয়ে বললাম, আমাকে নিয়ে যাবার চেষ্টা করছো, কিন্তু তোমাকে অনেক কষ্ট দিয়েছি।
আর দিতে চাই না। তবে কি করতে চাও? আমি ভাবছি এখন যেমন আছি তাতে ৩-৪ দিনেই বোধহয় একরকম সেরে যাব। তোমরা বরঞ্চ এই কটা দিন অপেক্ষা করে বাড়ি যাও। তখন তুমি কি করবে শুনি? সে যা হয় একটা হবে। তা হবে বলে পিয়ারি একটুখানি হাসল। তারপর সামনে উঠে এসে খাটের একটা বাজুর ওপর বসে আমার মুখের দিকে ক্ষণকাল চুপ করে চেয়ে থেকে আবার একটু হেসে বলল, ৩-৪ দিনে না হোক ১০-১২ দিনে এ রোগ সারবে তা জানি, কিন্তু আসল রোগটা কতদিনে সারবে আমাকে বলতে পারো? আসল রোগ আবার কি? ভাববে একরকম, বলবে একরকম, করবে আর একরকম, চিরকাল ওই এক রোগ। তুমি জানো যে ১ মাসের আগে তোমাকে চোখের আড়াল করতে পারবো না, তবু বলবে তোমাকে কষ্ট দিলুম, তুমি যাও। ওগো দয়াময়, আমার উপর যদি তোমার এতই দরদ, তবে যাই হোক গে সন্ন্যাসী নও। সন্ন্যাসী সেজে কি হাঙ্গামাই বাঁধালে, এসে দেখি মাটির ওপর ছেঁড়া কাঁথায় পড়ে অঘোর অচৈতন্য, মাথাটা ধুলো কাদায় জট পাকিয়েছে, সর্বাঙ্গে রুদ্রাক্ষী বাঁধা, হাতে দুগাছা পেতলের বালা। মা গো মা, দেখে কেঁদে বাঁচিনে। বলতে বলতেই উদ্বেল অশ্রুজল তার 2 চোখ ভরে টলটল করে উঠল। হাত দিয়ে তাড়াতাড়ি মুছে ফেলে বলল, বঙ্কু বলে, ইনি কে মা? মনে মনে বললুম, তুই ছেলে, তোর কাছে সে কথা আর কি বলবো বাবা। উফ, কি বিপদের দিনই সেদিনটা গেছে। মাইরি, কি শুভক্ষণেই পাঠশালে দুজনের 4 চক্ষুর দেখা হয়েছিল। যে দুঃখটা তুমি আমাকে দিলে, এত দুঃখ ভূভারতে কেউ কখনো কাউকে দেয়নি, দেবেও না। শহরের মধ্যে বসন্ত দেখা দিয়েছে, সবাইকে নিয়ে ভালোই ভালোই পালাতে পারলে যে বাঁচি। সেই রাতেই আমরা আরা ত্যাগ করলাম। একজন ছোকরা ডাক্তারবাবু অনেক প্রকার ঔষধের সরঞ্জাম নিয়ে আমাদের পাটনা পর্যন্ত পৌঁছে দিতে গেলেন। পাটনায় পৌঁছে 12-13 দিনের মধ্যেই একরকম সেরে উঠলাম। একদিন সকালে পিয়ারির বাড়ি একলা একলা ঘুরে ঘুরে আসবাবপত্র দেখে কিছু বিস্মিত হলাম। এমন যে ইতিপূর্বে দেখিনি তা নয়। জিনিসগুলো ভালো এবং বেশ দামের তা বটে, কিন্তু এই মারোয়াড়ি পাড়ার মধ্যে এইসব ধনী ও অল্পশিক্ষিত শৌখিন মানুষের সংস্রবে এত সামান্য জিনিসপত্রেই এ সন্তুষ্ট রইল কি করে? কিন্তু এ বাড়ির কোনো ঘরে আবশ্যকীয় দ্রব্যের অতিরিক্ত একটা বস্তুও চোখে পড়ল না। আরও একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করল। একটা নামজাদা বাইজির বাড়িতে গান বাজনার কোনো আয়োজন কোথাও নেই। এ ঘর সে ঘর ঘুরে দোতলার একটা কোণের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। এটি যে বাইজির নিজের শয়ন মন্দির তা ভিতরে চাওয়া মাত্রই টের পেলাম। কিন্তু আমার কল্পনার সঙ্গে এর কতই না প্রভেদ। যা ভেবেছিলাম তার কিছুই নেই। মেঝেটি সাদা পাথরের, দেয়ালগুলি দুধের মতো সাদা ঝকঝক করছে। ঘরের একধারে একটা ছোট তক্তপোষের ওপর বিছানা পাতা, একটি কাঠের আলনায় খান কয়েক কাপড় এবং তারই পিছনে একটি লোহার আলমারি। আর কোথাও কিচ্ছু নেই। জুতো পায়ে এ ঘরে ঢুকতে কেমন যেন সংকোচ বোধ হল। চৌকাঠের বাইরে খুলে রেখে ভিতরে ঢুকলাম। বোধ করি ক্লান্তিবশতই তার শয্যায় এসে বসেছিলাম। না হলে ঘরে আর কিছু বসবার জায়গা থাকলে তাতেই বসতাম। সামনের খোলা জানলা ঢেকে একটা মস্ত নিম গাছ, তারই ভিতর দিয়ে ঝিরঝির করে বাতাস আসছিল। সেই দিকে চেয়ে হঠাৎ কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। একটা মিষ্টি শব্দে চমকে দেখলাম গুনগুন করে গান গাইতে গাইতে পিয়ারি ঘরে ঢুকেছে। সে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। ফিরে এসে নিজের ঘরে ভিজে কাপড় ছাড়তে এসেছে। সে এদিকে একেবারেই তাকায়নি। সোজা আলনার কাছে গিয়ে শুকনো কাপড়ে হাত দিতেই আমি ব্যস্ত হয়ে সাড়া দিলাম, ঘাটে কাপড় নিয়ে যাও না কেন? পিয়ারি চমকে চেয়ে হেসে ফেলল, বলল,
চোরের মতো আমার ঘরে ঢুকে বসে আছো? আরে না না, বসো বসো, যেতে হবে না, আমি ও ঘর থেকে কাপড় ছেড়ে আসছি। বলে লঘু পদক্ষেপে গরদের কাপড়খানি হাতে করে বের হয়ে গেল। মিনিট পাঁচেক পরে প্রফুল্ল মুখে ফিরে এসে হেসে বলল, আমার ঘরে তো কিছুই নেই, তবে কি চুরি করতে এসেছিলে বলো তো? আমাকে নয় তো? আমাকে এমনই অকৃতজ্ঞ পেয়েছ? তুমি আমার এত করলে আর শেষে তোমাকেই চুরি করব? আমি অত লোভী নই। পিয়ারির মুখ ম্লান হয়ে গেল। কথাটায় সে যে ব্যথা পেতে পারে বলবার সময় তা ভাবিনি। ব্যথা দেবার ইচ্ছাও ছিল না, থাকা স্বাভাবিকও নয়। বেফাঁস কথাটা সামলাবার জন্য জোর করে হেসে বললাম, নিজের জিনিস বুঝি কেউ চুরি করতে আসে? এই বুঝি তোমার বুদ্ধি? কিন্তু অত সহজে তাকে ভোলানো গেল না। সে মলিন মুখে বলল, তোমাকে আর কৃতজ্ঞ হতে হবে না। দয়া করে সে সময় যে একটা খবর পাঠিয়েছিলে, এই আমার ঢের। তার শুদ্ধ স্নাত প্রফুল্ল হাসি মুখখানি এই রৌদ্রোজ্জ্বল সকালবেলাটাতেই ম্লান করে দিলাম দেখে একটা বেদনার মতো বুকের মধ্যে বাজতে লাগল। সেই হাসিটুকুর মধ্যে কি যেন একটা মাধুর্য ছিল যে তা নষ্ট হওয়া মাত্র ক্ষতিটা সুস্পষ্ট হয়ে উঠল। ফিরে পাবার আশায় তৎক্ষণাৎ অনুতপ্ত স্বরে বলে উঠলাম, লক্ষ্মী, তোমার কাছে তো লুকোনোর কিছু নেই, সবই তো জানো। তুমি না গেলে আমাকে সেই ধুলোবালির ওপরেই মরে থাকতে হতো। কেউ ততদূর গিয়ে একবার হাসপাতালে পাঠাবার চেষ্টা পর্যন্তও করত না। সেই যে চিঠিতে লিখেছিলে, সুখের দিনে না হোক দুঃখের দিনে যেন মনে করি। নেহাত পরমায়ও ছিল বলেই কথাটা মনে পড়েছিল, তা এখন বেশ বুঝতে পারছি। পারো? নিশ্চয়। তাহলে আমার জন্যই প্রাণটা ফিরে পেয়েছো বলো? তাতে আমার কোনো সন্দেহ নেই। তাহলে ওটা দাবি করতে পারি বলো? তা পারো, কিন্তু আমার প্রাণটা যে এত তুচ্ছ যে তারপরে তোমার লোভ হওয়াই উচিত নয়। তবু ভালো যে নিজের দামটা এতদিনে টের পেয়েছ। তামাশা থাক, অসুখ তো একরকম ভালো হলো, এখন কবে যাবে মনে করছো? আমি তার প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না। গম্ভীর হয়ে বললাম, কোথাও যাবার তো এখন আমার তাড়া নেই, তাই আরও কিছুদিন থাকবো ভাবছি। কিন্তু আমার ছেলে প্রায়ই আজকাল বাঁকিপুর থেকে আসছে, বেশি দিন থাকলে সে হয়তো কিছু ভাবতে পারে। ভাবলেই বা, তাকে তো তোমার ভয় করে চলতে হয় না। এমন আরাম ছেড়ে শীঘ্র কোথাও আমি নড়ছি নে। তা কি হয়? বিরস মুখে কথাটা বলে হঠাৎ উঠে গেল। পরদিন বিকেলবেলায় আমার ঘরের পশ্চিম দিকের বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে সূর্যাস্ত দেখছিলাম। বঙ্কু এসে উপস্থিত হল। এতদিন তার সঙ্গে ভালো করে আলাপ করবার সুযোগ হয়নি। একটা চেয়ারে বসতে ইঙ্গিত করে বললাম, বঙ্কু, কি পড়ো তুমি? লক্ষ্য করছিলাম ছেলেটি অতিশয় সাধা সিধে ভালো মানুষ। আমার প্রশ্ন শুনে বলল, গত বছর আমি এন্ট্রান্স পাস করেছি। আচ্ছা, এখন তাহলে বাঁকিপুর কলেজে পড়ছো তো? আগে হ্যাঁ। তোমার কটি ভাই বোন? ভাই আর নেই, 4টি বোন। তাদের বিয়ে হয়ে গেছে? আগে হ্যাঁ, মাই বিয়ে দিয়েছেন। তোমার আপন মা বেঁচে আছেন? আগে হ্যাঁ, তিনি দেশের বাড়িতেই আছেন। তোমার এ মা কখনো তোমাদের দেশের বাড়িতে গেছেন? অনেকবার, এই তো 5-6 মাস হলো এসেছেন। সেজন্য দেশে কোনো গোলযোগ হয় না? হলেই বা, আমাদের এক ঘরে করে রেখেছে বলে তো আর আমি আমার মাকে ত্যাগ করতে পারি না। আর এমন মাই বা কজনের আছে? মুখে এলো জিজ্ঞাসা করি, মায়ের ওপর এত ভক্তি এলো কি করে? কিন্তু চেপে গেলাম। বঙ্কু বলতে লাগলো, আচ্ছা আপনিই বলুন, গান বাজনা করাতে কি কোনো দোষ আছে? আমার মা তো শুধু তাই করেন, পরনিন্দা পরচর্চা তো করেন না। বরঞ্চ গ্রামে আমাদের যারা পরম শত্রু তাদেরই 8-10 জন ছেলের পড়ার খরচ দেন। শীতকালে কত লোককে কাপড় দেন,
কম্বল দেন, এ কি মন্দ কাজ করেন? না, এ তো খুব ভালো কাজ। তবে বলুন তো, আমাদের গায়ের মতো পাজি গা কি আর আছে কোথাও? এই দেখুন না, সে বছর ইট পুড়িয়ে আমাদের কোঠা বাড়ি তৈরি হল। গ্রামে ভয়ানক জলকষ্ট দেখে মা আমার মাকে বললেন, দিদি, আরও কিছু টাকা খরচ করে ইট খোলাটাকেই একটু পুকুর কাটিয়ে দিই। ৩-৪ হাজার টাকা খরচ করেই তাই করে দিলেন মা। ঘাট বাঁধিয়ে দিলেন, কিন্তু গাঁয়ের লোক সেই পুকুর মাকে প্রতিষ্ঠা করতেই দিলে না। অমন জল, কিন্তু কেউ খাবে না, ছোঁবে না, এমন বজ্জাত লোক। কেবল এই হিংসায় সবাই মরে যে আমাদের কোঠা বাড়ি তৈরি হল। বুঝলেন না? বলো কি হে, কি দারুণ জলকষ্ট ভোগ করবে, তবু অমন জল ব্যবহার করবে না? তাই তো, কিন্তু সে কি বেশি দিন চলে? প্রথম বছর ভয়ে কেউ সে জল ছুঁলে না, কিন্তু এখন ছোট লোকেরা সবাই নিচ্ছে, খাচ্ছে। বামুন কায়তরাও ওই চৈত্র বৈশাখ মাসে লুকিয়ে জল নিয়ে যাচ্ছে, কিন্তু তবু পুকুর প্রতিষ্ঠা করতে দিলে না। এ কি মায়ের কম কষ্ট? নিজের নাক কেটে পরের যাত্রা ভাঙবার যে একটা কথা আছে, এই যে দেখি তাই। ঠিক তাই, এমন গায়ে আলাদা এক ঘরে হয়ে থাকাই সাপে বর। আপনি কি বলেন? প্রত্যুত্তরে আমি শুধু হেসে ঘাড় নাড়লাম। হ্যাঁ না স্পষ্ট করে কিছুই বললাম না। কিন্তু সেজন্য বঙ্কুর উদ্দীপনা বাধা পেল না। দেখলাম ছেলেটি তার বিমাতাকে সত্যিই ভালোবাসে। অনুকূল শ্রোতা পেয়ে শক্তির আবেগে সে দেখতে দেখতে মেতে উঠল এবং তার অজস্র স্তুতিবাদে আমাকে প্রায় ব্যাকুল করে তুলল। হঠাৎ একসময় তার হুঁশ হল যে এতক্ষণের মধ্যে আমি একটি কথাতেও কথা যোগ করিনি। তখন সে অপ্রতিভ হয়ে কোনো মতে প্রসঙ্গটা চাপা দেওয়ার জন্য প্রশ্ন করল, আপনি এখন কিছুদিন এখানে আছেন তো? না, কাল সকালেই আমি যাচ্ছি। কাল? কালই। কিন্তু আপনার শরীর তো এখনো সবল হয়নি। অসুখটা একেবারে সেরেছে বলে কি আপনার মনে হচ্ছে? সকাল পর্যন্ত সেরেছে বলেই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে না। আজ দুপুর থেকে আবার মাথাটা ধরেছে। তবে কেন এত শীঘ্র যাবেন? এখানে তো আপনার কোনো কষ্ট নেই। বলে ছেলেটি চিন্তিত মুখে আমার মুখের পানে চেয়ে রইল। আমিও কিছুক্ষণ চুপ করে তার পানে চেয়ে তার মুখের ওপর ভিতরে যথার্থ কথাটা পড়তে চেষ্টা করলাম। যতটা পড়লাম তাতে সত্য গোপনের কোনো প্রয়াস অনুভব করলাম না। তবে ছেলেটি লজ্জা পেল বটে, কিন্তু সেই লজ্জাটা ঢেকে ফেলবারও চেষ্টা করল। বলল, আপনি এখন যাবেন না। কেন বলো দেখি? আপনি থাকলে মা বড় আনন্দে থাকে। বলে ফেলেই মুখ রাঙা করে চট করে উঠে গেল। দেখলাম ছেলেটি খুব সরল বটে, কিন্তু নির্বোধ নয়। পিয়ারি কেন যে বলেছিল, আর বেশি দিন থাকলে আমার ছেলে কি ভাববে? কথাটার সঙ্গে ছেলেটির ব্যবহার আলোচনা করে অর্থটা যেন বুঝতে পারলাম বলে মনে হলো। মাতৃত্বের এই একটা ছবি আজ চোখে পড়ায় যেন একটা নতুন জ্ঞান লাভ করলাম। সে যে মুহূর্তে এই একটা গরিব বালকের মায়ের পদ স্বেচ্ছায় গ্রহণ করেছে, অমনি সে নিজের দুটি পায়ে শত পাকে লোহার শিকল বেঁধে ফেলেছে। নিজে সে যাই হোক, তার অসংযত কামনা, উচ্ছৃঙ্খল প্রবৃত্তি যত অধঃপথেই তাকে ঠেলতে চাক, এই কথা সে ভুলতে পারে না যে সে একজনের মা, এবং সেই সন্তানের ভক্তিনত দৃষ্টির সামনে তার নিজের মাতৃত্বকে তো সে কোনো মতেই অপমানিত করতে পারে না। তার বিহ্বল যৌবনের লালসামত্ত বসন্তের দিনে কে যে ভালোবেসে তার পিয়ারি নাম দিয়েছিল আমি জানি না, কিন্তু এই নামটা পর্যন্ত সে তার ছেলের কাছে গোপন করতে চায়। এই কথাটা আমার মনে গেঁথে গেল। চোখের ওপর সূর্য অস্ত গেল। সেই দিকে চেয়ে আমার সমস্ত অন্তঃকরণটা যেন গলে রাঙা হয়ে উঠল। মনে মনে বললাম, রাজলক্ষ্মীকে আর তো আমি ছোট করে দেখতে পারি না। আমাদের বাহ্য ব্যবহার যত বড় স্বাতন্ত্র্য রক্ষা করেই এতদিন চলুক না কেন,
স্নেহ যতই মাধুর্য ঢেলে দিক না কেন, দুজনের কামনা যে সম্মিলিত হবার জন্য অধীর বেগে ধাবিত থেকেছিল তাতে তো সংশয় নেই। কিন্তু আজ দেখলাম অসম্ভব। হঠাৎ বঙ্কুর মা অভ্রভেদী হিমাচলের মতো পথ রুদ্ধ করে রাজলক্ষ্মী ও আমার মাঝখানে এসে দাঁড়িয়েছে। মনে মনে বললাম, কাল সকালেই তো আমি এখান থেকে যাচ্ছি। কিন্তু তখন যেন মনের মধ্যে লাভালাভের হিসেব করতে গিয়ে হাতের পাঁচ রাখবার চেষ্টা না করি। আমার এই যাওয়াটা যেন যাওয়াই হয়। দেখতে পাইনি ছল করে একখানি অতি সূক্ষ্ম বাসনার বাঁধন যেন রেখে না যাই, যার সূত্র ধরে আবার একদিন এসে উপস্থিত হতে হয়। আবার শ্রীকান্ত রাজলক্ষ্মীর বিচ্ছেদ সমাগত। সত্যি কি সব বাঁধন ছিঁড়ে রাজলক্ষ্মীকে ছেড়ে চলে যাবে শ্রীকান্ত? রাজলক্ষ্মীর কাছে কি তার প্রেমের চেয়ে মাতৃত্বই বড় হয়ে দাঁড়াবে? এবার পথে বেরোলে কোথায় যাবে শ্রীকান্ত? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 6। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। বড় শ্রীকান্ত প্রসূন দাস, পিয়ারি অমৃতা রয়, সাধুজি জয় মুখার্জি, মেয়ে ছন্দবাণী দত্ত, রামের স্ত্রী গার্গীহর চট্টোপাধ্যায়, বঙ্কু আর্য দেব এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।